আসসালামু আলাইকুম। স্বাগতম দর্শকবিন্দু আমাদের ইস্ট অ্যান্ড ওয়েস্ট শোতে। আমি ইসলামাবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি নিগার দিল নাহার। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব বাংলাদেশের 2026 সালের নির্বাচন, আগামী প্রধানমন্ত্রী কে হতে পারে এবং দেশের নেতৃত্ব কতটা সক্ষমভাবে দেশকে পরিচালনা করতে পারবে। পাশাপাশি আমরা বিশ্লেষণ করব ভারত বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ। আজ আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ফেরদাউস আজিজ স্যার, যিনি বাংলাদেশ আর্মিতে চাকরি করছেন এবং অবসর নেওয়ার পরও রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ এবং আঞ্চলিক নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ দিয়ে থাকেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব কিভাবে বাংলাদেশ আগামী নির্বাচনের পর এগোতে পারে এবং বিভিন্ন দেশের সাথে আঞ্চলিক সম্পর্কর উন্নয়ন করতে পারে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। তো সর্বপ্রথম আমি যে কোশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্যার 2026 সালের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে কে সুযোগ পাবেন বলে আপনি মনে করেন এবং কোন ধরনের নেতৃত্ব দেশকে সবচেয়ে ভালোভাবে পরিচালনা করতে পারবে? আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং সামনে শুনবেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি 12 তারিখে এটা বেশ উৎসব মুখর হচ্ছে এবং হবে। এই প্রচারণা গত 2 মাস বেশ ভালোভাবেই হয়েছে। সবাই উৎফুল্ল চিত্তে একটা উৎসব মুখর পরিবেশে দলগুলো প্রচারণার কাজ চালিয়েছে। আজকে রাত থেকেই তাদের সব প্রচারণা বন্ধ। কালকে 11 তারিখ 12 তারিখ সকাল 7টা থেকে নির্বাচন ভোট দেওয়া শুরু, বিকাল 4টা পর্যন্ত চলবে। তো বেশ জমে উঠেছে। এর কারণ আছে 3 সেটস অফ ভোটার যারা গত 3 বার বা 4 বার ভোট দিতে পারেনি সত্যিকার অর্থে, নতুন ভোটার যারা। আশ্চর্য হবেন নতুন ভোটার হচ্ছে প্রায় 28%, টোটাল ভোটারের 28%, অলমোস্ট 1/3 নিউ ভোটার। সো বুঝতেই পারছেন নতুন প্রজন্ম ভোট দিতে চাচ্ছে। এখন পর্যন্ত আসলে বিভিন্ন অনলাইন সার্ভে যেগুলা আছে এগুলা আসলে কেউ বিশ্বাস করে না, আমিও করি না। অনলাইন সার্ভে দেখে হতাশ হওয়ার কিছু নাই বা খুব উৎফুল্ল হওয়ার কিছু নাই, এটা ভুয়া জিনিস। শর্টকাট আসি, সেটা হচ্ছে জামাত এখন পর্যন্ত আজ সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটের চিত্র অনুযায়ী জামাত ইসলামের যে জোট, মানে 11 দলীয় জোট, এই জোটটা এগিয়ে আছে। তারপরে কেউ কেউ বলবে যে না, অনেকে কিন্তু বলছে না কাকে ভোট দিবে। হ্যাঁ, বাট আলটিমেটলি তারা কিন্তু যতটুকু বুঝতে পারছি, হ্যাঁ, তারা জামাতের জোটটাকে, এনসিপি এবং জামাত মিলে যে জোটটা হয়েছে এদেরকে ভোট দিবে। পাল্লা ভারী হচ্ছে 10 দলীয়, মানে 11 দলীয় জোট যেটা, জামাত লেড জোট যেটা, এদের পাল্লা ভারী। জি, এখন প্রধানমন্ত্রী কাকে হবে? বিএনপি যদি জয়ী হয় তাহলে তারেক রহমান হবেন, আর যদি জামাত জয়ী হয় তাহলে দলের প্রধান ডাক্তার শফিক হতে পারেন, অথবা উনি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতেও পারেন। সেটা তাদের দলীয় ব্যাপার, তারা কি করবে সিদ্ধান্ত। স্যার, আমি এখন আপনাকে যে কোশ্চেনটা করতে চাচ্ছি, কারণ নির্বাচনের পরে দেশের অভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জ আসতে পারে। বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নতুন নেতৃত্ব কিভাবে স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, যেটা হাসিনা শেখ, মানে ফ্যাসিস্ট রেজিম যেভাবে অর্থনীতিটাকে যে অবস্থায় রেখে গেছে, এটা সবাই চায়, আমরা চাই আবার ভালো অবস্থায় ফেরত আসতে। এবং এটা আগামী সরকারের জন্য একটা চ্যালেঞ্জ সব ক্ষেত্রেই, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, অন্যান্য সকল ক্ষেত্রেই কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হবে সেই সরকারের জন্য। তো সেই সরকার কতটা বুদ্ধিমত্তার সাথে, সততার সাথে এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে কতটা ভালোভাবে এগিয়ে নিতে পারবে তার উপর নির্ভর করছে। তো সেই ক্ষেত্রে বিএনপি 3বার আগে সরকারে ছিল, কিন্তু জামাত কখনো ছিল না। আচ্ছা, তবে জামাতের 2 জন মন্ত্রী বিএনপির সাথে একসময় ছিল। তখন মানুষ দেখেছে ওই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে পরবর্তীতে একচুল পরিমাণও দুর্নীতির কোনো কিছু বের করতে পারে। তো সেখান থেকে, এবং সাধারণ মানুষ যা জানে জামাত সম্পর্কে, তাদের সততা, তারা দুর্নীতিমুক্ত,
তো সততা, জি স্যার। দুর্নীতিমুক্ত এবং শিক্ষিত, জামাতের প্রতিটা সদস্য শিক্ষিত এবং তাদের একটা বিরাট শিক্ষিত অংশ আছে, নিউ জেনারেশন আছে, যারা সত্যিকার অর্থেই মেধাবী এবং শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে আছে এবং জি স্যার। মধ্যবয়সীরাও আছে। ইভেন ৬০-৬৫ যারা আছে তাদের মধ্যে অনেক, জামাতে আসলে অনেক হাইলি কোয়ালিফাইড লোকজন আছে। তো এরা এদের জি স্যার। সততা, দক্ষতা এবং দেশপ্রেম দিয়ে এরা যদি আন্তরিকভাবে চেষ্টা করে যায়, তো জামাত এই যে চ্যালেঞ্জেসগুলো যেগুলো আছে এবং এই ভঙ্গুর বিভিন্ন জায়গায় ভঙ্গুর অবস্থা থেকে আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনতে এরা পারবে। জামায়াত পারবে, কারণ তাদের সততা আছে, সিনসিয়ারিটি আছে এবং তারা লুটপাট করে না, দুর্নীতির কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে, লোভ লালসা নাই অতীতে এবং এখন পর্যন্ত যা দেখা গেছে নাই। তো সেই হিসেবে জামাত পারবে, জামাত সততার সাথেই পারবে, এটা মানুষও বিশ্বাস করে, ইনশাআল্লাহ। আমিও বিশ্বাস করি এবং তারা সকল জি স্যার। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। অবশ্য একটু সময় লাগতে পারে, 1 বছর 2 বছর 3 বছর লাগতে পারে, বাট তারা চেষ্টা করবে খুব দ্রুততার সাথেই এটাকে এগিয়ে নিতে। জি। জি স্যার, আপনি ঠিক বলেছেন। আমি এখন আপনাকে যে কোশ্চেনটা করতে চাচ্ছি, শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে এই সম্পর্কটা কোথায় যেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, আপনি দেখুন, 54 বছর ভারত, গত 54 বছর ভারত এদেশকে শোষণ করেছে। এক কথায়, আমি শুধু অল্প কথায় বলছি, তারা বন্ধুত্ব বলেছে, বন্ধুত্ব, ফ্যাসিস্ট সরকার সবসময় বলতো জি। বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আসলে বন্ধু রাষ্ট্র ছিল না, জি তারা স্যার। লুটপাটের জি স্যার, ঠিক লুটপাটকারী বলছেন। বন্ধু ছিল। হাসিনাকে তাদের পারপাস সার্ভ করানোর জন্য হাসিনাকে বসিয়ে রেখেছে, আওয়ামী লীগকে বসিয়ে রেখেছিল, এটা সত্য কথা, দিনের আলোর মতো। তো অতএব সেই যে একটা 20 কোটি লোকের বাজার ভারতের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে, রাইট? তো এইটা তাদের তো ব্যথা বেদনা অনেক। জি জি। তো এরপর থেকে আমরা কিন্তু কম ইম্পোর্ট আমদানি করেছি এবং ভারত ভেবেছিল যে বাংলাদেশ না খেয়ে মরবে। ওদের পশ্চিমবঙ্গে এবং অন্যান্য টেলিভিশনে বা মিডিয়াতে খুব ওরা করেছিল প্রথম প্রথম, যে হ্যাঁ তোরা কি খাবি, আমরা তো জি। পাঠাই তোদেরকে খাবার, না খেয়ে থাকবি। তো বাঙালি বলেছে যে আমরা তো মাগনা খাই না, মানে তোমাদের কাছ থেকে বিনা পয়সায় নিই না, আমরা জি কিনেই ঠিক আনি। বলছেন। আচ্ছা, 1 বছর পরে কি চিত্র দেখা গেল? ওদের কৃষকরা মরছে, কৃষি পণ্য এই দেশে আসছে না, আলু, পেঁয়াজ, মরিচ। আচ্ছা, ওদের গরু তো আগে থেকেই যাই, ওদের হাসপাতালগুলো 70% খালি। আচ্ছা, ওদের কলকাতা নিউ মার্কেট গালে হাত দিয়ে দোকানদার বসে বন্ধ। থাকে, বেচা কিনি নাই। ওদের ব্যাংকিংয়েও খুব একটা নাই, ওদের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টও নাই। আচ্ছা, ওদের যে ক্লিনিক বা অন্যান্য যা ছিল, এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে, ট্যুরিজম আরেকটা বিরাট আয় তারা করত, কোনো ক্ষেত্রে এবং বাংলাদেশিরা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছেন ওদের অর্থনীতিতে একটা বিরাট ধস পড়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, ওদের যে বৈধ অবৈধ কিছু লোক বাংলাদেশে, বেশ লোক, 10 লাখ প্লাস, কেউ বলে 26 লাখ, 15 লাখ, মিনিমাম ধরলাম 10 লাখ প্লাস, এরা যে বছরে প্রায় $10 বিলিয়ন পরিমাণ এখান থেকে রেমিটেন্স চাই যেত। থার্ড হাইস্ট রেমিটেন্স আর্ন করত ভারত বাংলাদেশ থেকে, ক্যান ইউ ইমাজিন? সেটা এখন বন্ধ প্রায়, অবৈধ যারা ছিল নাই। তো ওখানে আরেকটা তাদের ইনকাম ধস। ওদের ওদের অর্থনীতি অনেকটা পঙ্গু। আচ্ছা, ওদের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক কিন্তু পঙ্গু, ওয়েস্টার্ন কান্ট্রির সাথে, মিডল ইস্টের সাথেও অনেকটা জি জি বিজনেস জি। ভালো হচ্ছে না। তো তারপরে ওদের দেশে মাইনরিটি যে ওপর যেটা টর্চার করে, এটা তো পুরো বিশ্ব জানে, রাইট? তো বিশ্বের অনেক দেশের সাথেই ওদের সম্পর্ক এখন জি ভালো স্যার। না। জি স্যার। কানাডার সাথে সম্পর্কটা বুঝতে পারছেন, আমেরিকাও। কানাডা তাদের প্রায় 10 লাখ পিপুল ডিপোর্ট করবে, এটা কানাডা নিউজে এসেছে। তো তারপর তাদের জি আভ্যন্তরীণ সমস্যা, কাশ্মীরের সমস্যা, তাদের অরুণাচলের সমস্যা, বিভিন্ন রাষ্ট্রের সমস্যা রয়েছে। তারপরে মাইনরিটিসের ওপর তাদের যে একটা আঘাত, এটা একটা সমস্যা। তো তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণ এবং এই সমস্ত কারণ যা বললাম, তাদের অর্থনীতির উপর একটা বিরাট চাপ আছে। তো
তো সবকিছু মিলিয়েই জি স্যার। ওরা আরেকটা ত্রিপুরা কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চলের দিক থেকে ট্রেডিং করতো তারা। তো ত্রিপুরাতে যেই একটা ম্যাচ দেশালাই কাঠি সে ধরেন 1 টাকা দাম, এটা এখন 2 থেকে 2.5 টাকা, মানে ডাবলের বেশি। তাদের সেই ভুটান সিকিম হয়ে ওদিক থেকে তাদের যেত এতটা পথ ঘুরে সমস্ত কমোডিটিস। তো স্বাভাবিকভাবেই তারা যতই হইচই লাফালাফি করছে মিডিয়াতে, এখন তারাই তাদের মিডিয়াকে গালি দিচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা জি জি কেন খারাপ করলো। আমরা কিন্তু খারাপ করতে জি চাইনি, স্যার। আমরা আমাদের জায়গায় বসে আছি। খারাপটা জি ওরা স্যার। করেছে, ওরা আমাদের জি যত বিষোদাগার করেছে। ওরা ফ্যাসিস্ট হাসিনাকে এবং আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকগুলাকে ওরা আশ্রয় দিয়েছে, এবং হাসিনার শাস্তিও হয়েছে আপনারা জানেন, যে যার ফাঁসি জি হয়েছে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে তারা লালন পালন করছে। তা আমরা তো সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশ শান্তিপ্রিয়, বাংলাদেশিরা অনেক শান্তিপ্রিয় মানুষ। তো সবাই আমরা ভালো সম্পর্ক রাখতে চাই সব দেশের। সার্কটাকে অ্যাক্টিভেট করলো না তারা, সার্ক কান্ট্রিগুলোকে। ওদের সাথে মালদ্বীপের ভালো সম্পর্ক, নেপালের ভালো সম্পর্ক, শ্রীলঙ্কার ভালো সম্পর্ক, পাকিস্তানের ভালো সম্পর্ক, বাংলাদেশে তো এখন নাই। তো সবাই খারাপ, জি একমাত্র ওরাই ভালো, না। এটা কি হয় কখনো? জি এটা কখনোই হতে সেটাই। পারে না। তো জি জি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ওদের অবস্থা কি। তা আমরা আলহামদুলিল্লাহ এই যে গত 1.5 বছর 18 মাস যাবত আমাদের সাথে ট্রেডিং, এক্সপোর্ট ইম্পোর্ট কম। কই আমরা কি না খেয়ে মরে গেছি? ওরা তো বলতোই প্রথম মাসে যে তোরা খাস কিভাবে, বেঁচে থাকিস হুম কিভাবে। হুম হুম। দেখ, আমরা কিন্তু তাদের প্রতি কোনো ঘৃণা পোষণ করতে যাইনি। ওরাই সব প্রচার প্রচারণা, ফলস ফেব্রিকেটেড মাইনরিটি ইস্যুস, আমাদের দেশে আমরা নাকি মাইনরিটি অত্যাচার করছি। বাট ইন্টারন্যাশনাল বডিজ ফ্যাক্ট ফাইন্ডিং চেক দিয়ে তারা দেখেছে দিস অল আর ফলস। সো তারা বিশ্ব লায়ার হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে। তো যাই হোক, স্যার আমি এখন আসি একটা দেশের মধ্যে জি এত স্যার। বলতে চাচ্ছি না। তো আমরা আমাদের জায়গায় ভালো আছি, এবং আমি তো বলবো, অনেকে বলতো ভারত ছাড়া চলবে না। ইভেন কি আমাদের দেশেও যারা আহ, আছে এখানে, কিছু কিছু দালাল তো আছে, সব দেশেই তো থাকে। তারা বলতো হুম ভারত হুম বড় দেশ, ওদের ছাড়া চলবে না। ওই দিব্যি আমরা ভালোভাবে চলছি তো, আমরা তো না খেয়ে মরিনি। বরঞ্চ আমাদের ইকোনমি আরো স্ট্রং হবে দিন দিন। দেখেন, ওরা আমাদের গরু বন্ধ করে দিয়েছিল, এখন গরু আমাদের সারপ্লাস, আমাদের দাঁড়িয়ে গেছে। তো এদের সাথে ট্রেডিং না করলে, এক্সপোর্ট ইম্পোর্ট না করলে আমাদের কিছু আসে যায় না। বরঞ্চ ওরা 20 কোটি লোকের বাজার হারিয়েছে। 20 কোটি না, আমি বলবো 60 কোটি। কেন বলেন 60 কোটি? আমরা জি স্যার। ওরা ওরা 3 জনে যা কনজিউম করে, যা খরচ করে, আমাদের একটা ব্যক্তি 3 গুণ খরচ করে। মানে ওদের 60 কোটি লোকের সমান বাজার, আমরা 20 কোটি লোক, কিন্তু আমরা কনজিউম করি 60 কোটি লোকের মতো, মানে ওদের চেয়ে। সো তাদের তো মাথা খারাপ হয়ে গেছে। 60 কোটি লোকের একটা বাজার, বিরাট বাজার হারিয়েছে। সো বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। ওদের ছাড়া আমরা এখন আরো সস্তা এবং কোয়ালিটি আইটেম ইম্পোর্ট করছি অন্যান্য ডিফারেন্ট সোর্স থেকে। সো উই ডোন্ট নিড দেম। এটা বাংলাদেশের আগামী সরকার কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, সেটা সরকারের কোয়ালিটির উপর নির্ভর করছে। আমরা যদি সৎ, যোগ্য, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী লোক সংসদে বসে, জিতে আসে, সরকার গঠন করে, অবশ্যই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং খুব ভালোভাবে। ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। স্যার আমরা এখন কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক অনেকটাই ভালো হচ্ছে, এবং আপনার মতে কোন কোন ক্ষেত্রে আমরা আরও সহযোগিতা করতে পারি এবং এই সম্পর্ককে দীর্ঘমেয়াদী আরও শক্তিশালী করতে পারি, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। জি, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক অবশ্যই ভালো হতে হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং টেকসই সম্পর্ক হতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উইন উইন সিচুয়েশন। পাকিস্তান মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ। তো আমাদের ধর্মীয় দিক থেকে আমাদের মিল আছে। একটা সময় আমরা এক দেশ ছিলাম, যা অতীতের ঘটনাবলিতে আমরা যাব না, কোনো বিষোদাগার নাই। তবে কিছু কিছু দুষ্ট লোক যারা ভারতের দালালি করে খেত, তারা এখনো যারা আছে কিছু, তারা সবসময় বদনাম করবে। এবং ইনফ্যাক্ট দেখেন, গত
12-13 বছর যাবৎ শেখ হাসিনা পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করেছে। আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে পারতাম, আপনারা আমাদের কাছ থেকে ইম্পোর্ট করতে পারতেন, আমরা একটা ব্যালেন্স ট্রেড থাকতো। কিন্তু সেটা ভারতের প্ররোচনায়, ভারতের প্রেসক্রিপশনে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কটা ফাটা পড়েছিল। ভালো সম্পর্ক ছিল, আমরাও শ্রদ্ধাশীল ছিলাম আপনাদের প্রতি, পাকিস্তানও বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল ছিল। দেখেন, পাকিস্তানি ক্রিকেট যখন জিতে যায় ভারতের সাথে খেলায়, তখন দেখেছেন যে বাংলাদেশিরা কিভাবে পাকিস্তানিকে সাপোর্ট করি। বাংলাদেশ যখন জিতে, পাকিস্তানিরা কিভাবে বাংলাদেশের জন্য ক্রিকেটে সাপোর্ট করে। আমরা তো কেন এটা হচ্ছে আপনাদের আমাদের আন্তরিকতা সম্পর্ক। আর ভারতের মানসিকতা ছিল সবাইকে পায়ের নিচে দাবিয়ে রাখে, এভাবে তো হয় না। তো আমার সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে হবে। আমাদের প্রয়োজনেই এই আঞ্চলিক সহযোগিতা রাখতে হবে, আঞ্চলিক নিরাপত্তাও এর সাথে রিলেটেড। আচ্ছা, এখন সে আই এম 64-65, রাইট? চলে যান, আপনারা থাকবেন, ইউ আর মাচ মোর ইয়ার। আমাদের যে নিউ জেনারেশন আছে, আপনাদের যে নিউ জেনারেশন আছে, এরা কিন্তু এই সম্পর্কটাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং টেকসই মজবুত সম্পর্ক করতে পারবে। তো হোয়াট ইজ নিডেড যে পিপল টু পিপল রিলেশন, বাংলাদেশ পাকিস্তান পিপল টু পিপল রিলেশন বিল্ড আপ করাটা প্রয়োজন। স্পেশালি সকল কর্মকাণ্ডে দু দেশের নিউ জেনারেশনকে ইনভলভ করতে হবে, এটা আমার মত। কারণ এরা আগামীতে নেতৃত্ব দিবে। আপনার দেশের যুবক যুবতীরাই আগামীর পাকিস্তানের নেতৃত্ব দিবে, রাইট? তো লং টার্মে যদি আমরা দুই দেশই বেনিফিটেড হতে চাই, তো এখানে আমাদেরকে নিউ জেনারেশনকে বেশি বেশি ইনভলভ করতে হবে। তো বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক খুব ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমাদের প্রচুর সহযোগিতার ক্ষেত্র রয়েছে, ব্যবসা বাণিজ্যে, শিল্প কলকারখানায়, তারপর শিক্ষা, স্বাস্থ্যে এবং সব দিকেই, খেলাধুলায়, আবার ট্যুরিজমে পাকিস্তানের যেমন ভালো ভালো জায়গা স্পট আছে দেখার জন্য, ঘোরার জন্য। বাংলাদেশেও আমাদের সুন্দরবন আছে, সি বিচ আছে, পাহাড় আছে, অনেক ট্যুরিস্ট সাইট আছে। সো ট্যুরিজম সেক্টর কিন্তু একটা আলাদা সেক্টর হিসেবে ভালো আমাদের বন্ডেজ তৈরি করার জন্য কাজ করতে পারে। সো ওতপ্রোতভাবে কিন্তু অনেক সুযোগ আছে, আমরা দুইটা দেশই কিন্তু বেনিফিটেড হতে পারি, এটা সম্ভব। ইটস ভেরি ইজি। কি দরকার? একটা পজিটিভ অ্যাটিটিউড দরকার, সেন্স অফ অ্যাকোমোডেশন দরকার, এটাই উইলিংনেসটা দরকার, এবং সর্বক্ষেত্রে সহযোগিতার মনোভাবটা দরকার। এবং আমি বিশ্বাস করি পাকিস্তানেরও আছে, বাংলাদেশেরও সেই একই মাইন্ডসেট আছে, এবং আগামী জেনারেশনের তো অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড আছে নতুন বাংলাদেশ গড়তে, অবশ্যই আছে, এবং এটা সম্ভব। এবং আমি এ ব্যাপারে আশাবাদী, আমরা আগামীতে এগিয়ে যাব, এবং এটা দরকার। এই এই সাবকন্টিনেন্টে একটা জিও স্ট্র্যাটেজিক ম্যাটার্সগুলো ডিল করার জন্য এবং ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখার জন্য যথেষ্ট মানে কি বলবো, অবদান রাখতে পারবে দুটা দেশই, পাকিস্তান বাংলাদেশ যথেষ্ট অবদান রাখতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং এটা আমি যদি আমার জীবদ্দশায় দেখে যেতে পারি, আই উইল বি ভেরি হ্যাপি, যদি আল্লাহ চান, ইনশাল্লাহ। আদারওয়াইজ আমি বিশ্বাস করি আমাদের আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম বা আপনারা এটাকে খুব ভালোভাবেই সম্পর্কটা আরো গড়ে তুলতে পারবেন, এবং এটা প্রয়োজন, এটা দরকার। জি, ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ। আজকের আলোচনা আমাদের সবাইকে নতুন কিছু শিখতে সাহায্য করেছে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, দেশের ভবিষ্যৎ শুধু নির্বাচনের উপরে নয়, ভালো নেতৃত্ব, সুস্পষ্ট নীতি এবং অন্য দেশের সঙ্গে ভালো সম্পর্কও রাখা কিন্তু খুব জরুরি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।